নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এর হাতে তদন্তভার গিয়েছিল 13ই আগস্ট বিকেলে। 14ই আগস্ট সিবিআই কলকাতা পুলিশের থেকে সমস্ত নথি, কেস ডায়েরি এবং অভিযুক্ত সঞ্জয় রায়কে তারা নিয়েছিল হেফাজতে। আমি 18ই আগস্ট একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ঘটনায় আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হবেই বা হচ্ছেই। কারণ সিবিআই এটা গ্রেপ্তার করবে, কারণ বিভিন্ন মহল থেকে সন্দীপ ঘোষকে ওই ঘটনায় ভিলেন বানানো হয়েছিল এবং তিনি নাকি তার দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য এই মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন রাজনৈতিক দল এই ধরনের একটা দাবি বা তারা রেখেছিল বিভিন্ন ফোরামে। তো সিবিআই যেটা আমি বলেছিলাম যে সিবিআই আগে যেটা করতো 10 বছর আগে বা 11 বছর আগে, মোদি জমানার আগে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেত যে তারা আগে কারোর বিরুদ্ধে অন্তত মার্ডার বা ধর্ষণ এই ধরনের যে সিরিয়াস ক্রাইমের ক্ষেত্রে আগে কারোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতো, তারপর তাকে গ্রেপ্তার করতো। কিন্তু বর্তমানে সিবিআই আগে তাকে গ্রেপ্তার করে নেয়। কারণ তাদের যে তাদের দু ধরনের তাদের বসরা থাকে। একটা তাদের প্রশাসনিক বস, মানে তাদের মাথায় যারা দিল্লিতে ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টররা রয়েছেন বা এখানে জয়েন্ট ডিরেক্টররা রয়েছেন। একটা প্রশাসনিক বস, একটা পলিটিক্যাল বস। নিশ্চিতভাবে আর বলতে হবে না যে তাদের বর্তমান পলিটিক্যাল বসকে। তো তাদের যারা যেমন ইনস্ট্রাকশন দেয়, নিচুতলায় যারা তদন্তকারীরা তারা সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। তো সেক্ষেত্রে পাবলিক পারসেপশন বলুন, বিভিন্ন মহলের পলিটিক্যাল পার্টি, রাজ্যে বিরোধী দল যারা রয়েছে তাদের, জুনিয়র ডাক্তারদের যারা সংগঠন, তাদের প্রতিনিধিরা, সমস্ত মিলিয়ে পারসেপশন ছিল সন্দীপ ঘোষ কালপিট। সন্দীপ ঘোষ খুন করিয়েছেন এবং তাকে সাহায্য করেছেন এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য বা প্রমাণ লোপাটের জন্য সাহায্য করেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রমাণ থাকুক আর না থাকুক। 18ই আগস্ট সেই ভিডিও আমি করেছিলাম যে ধর্ষণ খুনের মামলা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হচ্ছেনি। তো যথারীতি প্রায় মাসখানেকের মাথায় 15ই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো। তার আগে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলো। অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের আগে শুভেন্দু অধিকারীরা বারে বারেই চিৎকার করছিলেন যে টালা থানার ওসি, পুলিশ প্রমাণ লোপাট করেছে, অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি রয়েছেন, এবং কি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে, এই ধরনের দাবি করতে থাকলেন শুভেন্দু অধিকারীরা। যথারীতি বিনীত গোয়েল পর্যন্ত সিবিআই না পৌঁছাতে পারলো বা না পৌঁছানোর যে চেষ্টা করলো, অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে দেওয়া হলো। তো এবার তো গ্রেপ্তার তো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তাকে তাদের জামিন আটকানোর জন্য সিবিআই বারেবারই আদালতে বলেছে যে বৃহত্তর ষড়যন্ত্র অমুক তমুক, এগুলো বলতে হয় বিভিন্ন এজেন্সিকে। কোনো অভিযুক্তকে আটকাতে গেলে সেটা পুলিশও করে, সিবিআই করে, সব এজেন্সি, ইডিও করে, সব এজেন্সি করে। এটা একটা তাদের নিয়ম। তো এরা আদালতে বলবে যে এক্ষুনি তারা ছাড়া পেলে আসামি সাক্ষীদের প্রভাবিত করবে, প্রমাণ লোপাট করবে, এইসব ডিস্ট্রয় করবে, এইসব বলে। তো অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষ থেকে গেলেন তারা হেফাজতে, প্রথমে সিবিআই, তারপরে জেল হেফাজতে। তো এবার তারা যেই মোমেন্টে গতকাল জামিন পেয়েছেন, জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার বিকেল থেকেই নানা ধরনের সিবিআই এর ব্যর্থতা, অমুক তমুক এইসব শুরু হয়েছে। কিন্তু এটা যে হবে প্রবাবলি, আমি যেটা বলছি সেটা তো আমাদের রাজ্যে বিজেপির 2 কর্তা বা 3 কর্তা তারা বোধহয় জানতেন। কারণ আমার বিজেপি সূত্রে যেটুকু খবর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা জানতেন যে এই ধরনের একটা কিছু হতে চলেছে। কারণ যেটা বিজেপি সূত্রে খবর যে অক্টোবরের মাঝামাঝি সময় বা দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার পরে পরেই একদিন হঠাৎ করেই বাংলার এই 3 নেতার ডাক পড়েছিল দিল্লিতে। অমিত শাহর সঙ্গে মিটিং ছিল। যদিও বলা হয়েছিল যে মেম্বারশিপ নিয়ে বা সাংগঠনিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, কারণ অমিত শাহ সে মাসেই আসার কথা ছিল। প্রথমে একটা ডেট ছিল, সেটা পিছিয়ে যায়, পরবর্তীকালে তিনি আসেন। কিন্তু বিজেপি সূত্রে যেটা খবর, সেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীদের অমিত শাহ বিষয়গুলো জানিয়েছিলেন যে এ রাজ্যে সিবিআই কেসগুলোর কি অবস্থা বা কি, এবং আরজি করের সিবিআইয়ের কেস নিয়ে, সিবিআই তদন্ত নিয়ে আলোচনা হয়েছিল। যেটা জানা গিয়েছিল বিজেপি সূত্রে যে সেখানে কিন্তু কলকাতা পুলিশ কি তদন্ত করেছে, কতটা সঠিক তদন্ত তারা করেছে,
এবং কেন সিবিআই এদেরকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সেই সব নিয়ে ডিসকাশন হয়েছে। যেটুকু খবর যে সেখানে ঠিক হয়েছিল যে আরজি করের যে তদন্ত, সেই তদন্ত এনার মাত্রাতিরিক্ত ডিলে করা না হয়, যেটা সিবিআই করে থাকে। কারণ এখানে যে তিলোত্তমা বা অভয়া তার পরিবার যদি বিচার না পায়, তাহলে সেক্ষেত্রে সিবিআইয়ের দিকে যে অভিযোগের তীর যাবে এবং সেটা আলটিমেটলি বিজেপির দিকেই যাবে, যে এরা তদন্তভার নিয়েছে আদালতের নির্দেশে, কিন্তু এরা বিচার দিতে অক্ষম এবং দীর্ঘদিন হয়ে যাচ্ছে, তারা বিচার পাচ্ছে না এবং এরকম ধরনের একটা ক্রাইমের পরেও। তো যাতে তারা সঠিকভাবে দ্রুত বিচার দেওয়া যায়, সেই জন্যই সিবিআইয়ের উপর একটা চাপ ছিল। তাই সেই মিটিংয়ে এটুকু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা জেনে এসেছিলেন যে সিবিআই এই মামলাটাতে স্বাধীনভাবে কাজ করবে এবং যাতে দ্রুত বিচার দেওয়া যায় সেই কারণে তারা চেষ্টা করবে। এবং কলকাতা পুলিশের যে গ্রেপ্তার করা যে অভিযুক্ত দরকারে, তার ব্যাপারে সিবিআই, কারণ তখন সিবিআই অলরেডি 2 মাস বিভিন্ন বিষয়ে নাড়াচাড়া হয়ে গিয়েছে, যেসব দাবি বিভিন্ন মহল থেকে করা হয়েছিল এগুলো সিবিআই সবই তখন অলরেডি চেক করে নিয়েছে। তো তারপরেই তারা ডিসাইড করে যে অভিযুক্ত সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসাবে চার্জশিট দেবে, এবং সিবিআই তাই করেছে। এবং সিবিআই যদি দ্রুত বিচারটা শেষ করে সেরকমই একটা সিদ্ধান্তের কথা জানতেন, এবং তাতে যদি দেখা যায় যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাচ্ছেন, তাতেও কোনো তাদের আপত্তি থাকবে না। এটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারা জেনেছিলেন যে মূলত এইটাতে দ্রুত বিচার দেওয়ার জন্য মামলাটাকে যাতে জটিল না করে দেওয়া হয়, জটিল করে না তোলা হয়, সিবিআই যাতে সেটা না করে, সেই রকমই একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তো এই রকম অবস্থাটার কথা আমাদের রাজ্যে বিজেপি যারা টপ বস যারা তারা জানতেন। এবং শুক্রবার দিন এই ঘটনাটা ঘটার পরে আমি খোঁজ নিয়েছি গত 24 ঘন্টায় যে সিবিআই কেন চার্জশিটটা দিল না। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, এই যে মামলাটার ট্রায়াল শুরু হয়ে গেছে ইতিমধ্যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, 51 জন সাক্ষীর মধ্যে সিংহভাগ সাক্ষী সাক্ষ্যদান করে দিয়েছেন। আর খুব বেশি হলে 8-10 দিনের মধ্যে এই বিচার পর্বটা শেষ হবে। তারপর আর্গুমেন্টের মধ্যে আমার ধারণা 15 দিনের মধ্যে এই সাজাটা বা দোষী সাব্যস্ত হওয়া বা সাজা ঘোষণা কোয়ান্টামটাও হয়তো হয়ে যাবে। তো সিবিআই এই সময় সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একটা চার্জশিট খাড়া করতেই পারতো, হাবিজাবি একটা কিছু দিয়ে, যে এই করেছে, ওই করেছে, সেই করেছে, অমুক করেছে, কেন এই এফআইআর দেরি করেছে, অমুক করেছে, এগুলো সব নেগলিজেন্স বা 201 পুরনো যে আইপিসি সেকশন প্রমাণ লোপাটের, সেই সেকশনে চার্জশিট দিতে পারতো। সেই সেকশনে চার্জশিট দিলে আলটিমেটলি সেটা বেলেবেল, এবং তারা সেই চার্জশিট দেওয়ার পর তারা বেল পেয়ে যেত। কিন্তু তাদের বিরুদ্ধে চার্জশিটটা দিলে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু সেই চার্জ থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেই মামলা থেকে খালাস হওয়ার জন্য তারা যে আইনজীবী রাখতেন ট্রায়ালের সময়, তারা কিন্তু নতুন করে আবার হয়তো সাক্ষীদের, যারা সাক্ষী ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন বা আগামী কয়েকদিনের মধ্যে দেবেন, সবাইকে আবার এক্সামিনেশনের জন্য কোর্টের কাছে অ্যাপিল করতে, যার ফলে আবার প্রসেসটা লেন্দি হতো, আরো দীর্ঘদিন এই মামলার বিচার চলতো, এবং যেটা হয়তো ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বা সাজা ঘোষণা হয়ে যাবে, সে মামলাটা আরো 2-3 মাস গড়াতে পারতো, এরকম একটা সম্ভাবনা ছিল। এবং চার্জশিট দিল, তাদের কিন্তু জামিন আটকানো যেত না, চার্জশিট না দিয়েও আটকানো যায়নি, চার্জশিট দিলেও আটকানো যেত না। এবং তৃতীয় যেটা ঘটনা, সেটা যেই মোমেন্টে এদেরকে প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট দিত সিবিআই, চার্জশিট দিলেই কিন্তু সঞ্জয় রায় যে প্রধান অভিযুক্ত, তার তরফের আইনজীবী বা তার ডিফেন্স কাউন্সিল যিনি থাকবেন, তিনি কিন্তু কোর্টের কাছে এই দাবিটা করতে পারেন যে যখন পুলিশের ওসি এবং কলেজের প্রিন্সিপাল কাউকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন বা নিজেরা কিছু করেছেন, এই রকম ধরনের যে অভিযোগ নিয়ে যখন তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ হতো, সঙ্গে সঙ্গে সঞ্জয়ের আইনজীবীরা আদালতে বলতেন যে আমার মক্কেল এই অপরাধ একা করেনি বা তিনি করেননি, এটা তারা দাবিটা তুলতেও, এবং আরো লোক ছিল, তাদেরকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট হয়েছে, এবং সেই কারণে প্রমাণ লোপাটের চার্জশিট দিয়েছে সিবিআই। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের কিন্তু খালাস হয়ে যাওয়া বা সাজা কমে যাওয়া, এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হতো, সেই কারণে হয়তো সিবিআই পিছিয়ে এসছে। তো প্রথম সিবিআই কে প্রমাণ লোপাট 201-এ চার্জশিট দিলে সেটা বেলেবেল, চার্জশিট দিলেও তারা বেল পেয়ে যেত।
সেকেন্ড হচ্ছে চার্জশিট দিলেই সঞ্জয় এবং অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ আবার নতুন করে সাক্ষীদের সাক্ষ্যদানের জন্য, তাদের ক্রস এক্সামিনেশনের জন্য তারা দাবি করত। কারণ তারাও হচ্ছে এই খুন ও ধর্ষণের মামলা প্রমাণ লোপাটের চার্জ থেকে তারা মুক্তি পাওয়ার জন্য সেটা করত। মামলাটা আরো দীর্ঘসূত্রিতা বাড়ত এবং তার জন্য ট্রায়াল প্রসেসটা আরো দেরি হতো। এবং থার্ড হচ্ছে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে প্রধান অভিযুক্ত হিসাবে যে সাক্ষ্য চলছে, সেখানে সে একটা সুবিধা পেয়ে যেত যে প্রমাণ লোপাট হয়েছে, মানে আরো লোকজন ছিল, তাই হচ্ছে তিনি আসল অপরাধী নয়, হচ্ছে এই ধরনের একটা দাবি আসতো। সঞ্জয়কে কঠিন সাজা বা সর্বোচ্চ সাজা এগুলো করানোর ক্ষেত্রে একটা অসুবিধা হতো। সম্ভবত সিবিআই সে কারণে এই দুজনকে চার্জশিট দেয়নি এবং তারা মনে করেছে যে বেল পেয়ে গেলে বেল পেয়ে যাবে, কারণ চার্জশিট দিলেও বেল, চার্জশিট না দিলেও বেল, তার থেকে চার্জশিট না দিয়ে তারা বেল পাক, এরকম একটা অবস্থান থেকে সিবিআই এই সিদ্ধান্তটা নিয়েছে বলেই আমি যেটুকু জানতে পেরেছি। এখন ব্যাপার হচ্ছে যে মিডিয়ার পণ্ডিতরা অনেক কিছু বলেছেন এবং এটা থেকে বোঝা গিয়েছিল গত 3 মাসই বলবো, এরা গ্রেপ্তার হওয়ার পরে প্রচুর গল্পগাছা মিডিয়া করেছে। সিবিআই সূত্র জানা গেছে, সিবিআই সূত্র যে কিছুই তারা জানতে পারেননি এটা শুক্রবার দিনই প্রমাণ হয়েছে। এখন মিডিয়ার লোক অনেকে, আবার মিডিয়ার কেউ আমি সবাই বলছেন, একাংশ তারা আবার সব সেটিং তথ্যপত্র এসব আনছেন। কিন্তু ওই যে গল্পগাছাগুলো, ওই ভিডিও ফুটেজ ট্যাম্পারিং, অমুক ট্যাম্পারিং, তমুক এইসব ফোন কলে এত কিছু হয়েছে, অমুক জায়গা থেকে হচ্ছে টালা থানার ফুটেজ নিয়ে পাঠানো হয়েছে সিএফএসএল এ, এগুলো আদৌ কোনো সিবিআই সূত্র নয়, এগুলো তাদের নিজেদের সূত্র পকেট থেকে বার করে তারা করেছেন। এবং এখন অনেকে বলছেন যে এতই যদি মিডিয়ার কাছে সূত্র থাকতো, সিবিআই থেকে জেনেছেন, তা মিডিয়া একটুখানি সিবিআই কে হেল্প করতে পারলো না চার্জশিটটা করার পেছনে? মিডিয়া এত কিছু লিখেছে, এত গল্পগাছা লিখেছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তারাই খুনের ঘটনায় ষড়যন্ত্র করেছে, তারা প্রমাণ লোপাট করেছে, তারা একটু সিবিআইকে হেল্প করতে পারতেন যে আমরা হেল্প করে দিচ্ছি, আমরা এত তথ্য পেয়েছি, এত গল্পগাছা লিখেছি, দিনের পর দিন তাই এইসব গল্প লিখেছি, তো আপনারা এই গল্পগুলো দিয়ে একটা চার্জশিট করে দিন, অন্তত চার্জশিট করে আটকে থাকুক। সিবিআই যেটা করেছে সেই আইনি পদক্ষেপ যেটা হয় বা ভবিষ্যতে যেটা হতে পারবে সেটাই করেছে, যেটা হতে বাধ্য ছিল সেটাই করেছে, এর বাইরে কিছু করেনি। এবং সম্ভবত সেটা অমিত শাহ বস হিসাবে তিনি জেনেছেন এবং সেইটা তার হিন্টটা হয়তো শুভেন্দু অধিকারীদের সেদিনকে সেই মিটিংয়ে দিয়ে দেওয়া হয়েছিল, যেটা বিএপি সূত্রে খবর। সুকান্ত এবং শুভেন্দুরা জানতেন যে আলটিমেটলি এফেক্টটা হচ্ছে যে মূল অভিযুক্তকে সাজা করানো, যাতে তার সর্বোচ্চ সাজা হয়, এবং তাতে যদি অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষরা এই মামলাটা থেকে অন্তত যে তারা যদি জামিন পেয়েও যায়, তারা পেতে পারেন। কারণ সিবিআইকে যদি সত্যি কিছু পজিটিভলি কিছু করে দেখাতে হয়, তাহলে মূল অভিযুক্তকে সাজা করাতে হবে, তা নাহলে সিবিআইয়ের মুখ পড়া মানে কিন্তু বিজেপির মুখ পড়া, অমিত শাহের মুখ পড়া, এটা তারা বুঝেছেন নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে, সেই কারণে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে আর কিছু না। মিডিয়া পণ্ডিতরা এখন অনেক কিছু বলবেন, আগামী দিনও বলবেন, ওগুলো নিয়ে আমি অন্তত কিছু ওই নিয়ে ভাবি না, কারণ তাদের এটা বলা, গল্প করা, গল্পগাছা দেওয়া হচ্ছে তাদের কাজ। যাই হোক, আজ এ পর্যন্তই। আমরা দেখব ভবিষ্যতে এরপরে কি কি পদক্ষেপ সিবিআই করে এবং মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের কবে সাজা হয়, তার জন্যই আমরা অপেক্ষা করে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।